নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। লকডাউন পরিস্থিতিতে মরণাপন্ন অর্থনীতির মুখে কোরামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 20 লক্ষ কোটি টাকার পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সেই টাকা কোন কোন খাতে কিভাবে খরচা হবে তার প্রথম ফিরিস্তি জানিয়েছেন নির্মলা সীতারামন। যথারীতি সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা অপব্যাখ্যা সব চলছে। দেখুন, সেই সব ভুলভ্রান্তি সংশোধনের দায় কিন্তু আমাদের নয়। আপনি সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করে বিভ্রান্ত হতে চাইলে সেটা আপনার প্রবলেম। প্রথম ফিরিস্তিতে নির্মলা সীতারামন জোর দিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রের ওপর। নগদের যোগান, কর কাঠামোয় সরলীকরণ, সহজ শর্তে ঋণ, ঢালাও প্রতিশ্রুতি। সরকার যখন এত বড় আর্থিক সিদ্ধান্তের পথে হাঁটে তখন নিশ্চয়ই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই হাঁটে। তবে অর্থনীতিবিদদের সঙ্গে কথা বললে আমারও কিন্তু কিছু উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। সরকারের সরাসরি সমালোচনা করছি না, কিন্তু উদ্বেগটাও কিন্তু গোপন রাখতে পারছি না। मैं आज एक विशेष आर्थिक पैकेज की घोषणा कर रहा हूं। तो ये करीब करीब 20 लाख करोड़ रुपए का है। भारत की जीडीपी का करीब करीब 10% है। প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, খরচের প্রথম দফার ফিরিস্তি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বন্ধক ছাড়া ঋণ দিতে 3 লক্ষ কোটি টাকা বরাদ্দ। 12 মাসের ছাড় সহ 4 বছরের মেয়াদি ঋণে 45 লক্ষ সংস্থা উপকৃত হবে। বছরে 1 কোটি টাকা পর্যন্ত আয় হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ধরা হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে 50,000 কোটি নগদের যোগান বাড়ানো হবে। 200 কোটি টাকা পর্যন্ত সরকারি প্রকল্পে বিদেশি টেন্ডার নিষিদ্ধ হলো। এর ফলে দেশীয় সংস্থাগুলির সরকারি বরাত পাওয়ার সুযোগ বাড়ল। आत्मनिर्भर भारत अभियान की अहम कड़ी के तौर पर काम करेगा। শিল্পে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড ধরা হয়, তাই ঢালাও বরাদ্দ হয়েছে ওই ক্ষেত্রে। কিন্তু পণ্য কিনবে কে? দেশবাসীর ক্রয় ক্ষমতা বাড়াতে কি পদক্ষেপ নেওয়া হলো? 14 মে থেকে 31 মার্চ পর্যন্ত টিডিএস ও টিসিএস 25% কমানো হলো। আয়কর জমা দেওয়ার সময়সীমা 30 নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। 15,000-এর নিচে মূল বেতন হলে 3 মাস পিএফ কাটা হবে না। 15,000-এর বেশি বেতনে পিএফ 12% থেকে কমিয়ে 10% করা হলো। এর ফলে বেসরকারি সংগঠিত কর্মজীবী মানুষের হাতে টাকা বেশি থাকবে। এতে তো চাকুরিজীবী সুরাহা হবে, কিন্তু গ্রামীণ ভারতে কৃষি নির্ভর মানুষ এবং অসংগঠিত ক্ষেত্রের জন্য ঘোষণা কোথায়? শিল্পক্ষেত্রে ঢালাও ছাড়ে হিতে বিপরীত হবে না তো? বিনা বন্ধকে ঋণ আদায় করার কি রোডম্যাপ তৈরি করেছে কেন্দ্র? 4 বছর পরে অনাদায়ী ঋণের নয়া সংকট দেখা দেবে না তো? ঋণ পেলে ব্যবসায়ীরা কর্মী নিয়োগ বাড়াবে এই গ্যারান্টি আছে? ছাঁটাই হবে না? ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা এই প্রতিশ্রুতি দেবে? আলটিমেটলি দেখলাম অশ্বডিম্ব, মানে big zero. Liquidity support measures are never counted in a fiscal stimulus package. গরিবের ক্রয় ক্ষমতা না বাড়ালে বাজারের চাহিদাই তৈরি হবে না। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে অমর্ত্য সেন, 2 নোবেলজয়ী অর্থনীতিবিদই এক সুরে কথা বলেছেন। মনমোহন সিং এর অর্থনীতির মডেলও গরিবের আয় বাড়ানোর পক্ষপাতী। কিন্তু আর্থিক প্যাকেজের প্রথম ফিরিস্তিতে শিল্পক্ষেত্রেই বেশি জোর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ক্রেতা না থাকলে উৎপাদন বাড়িয়ে কি লাভ? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আজ আরেক দফা ফিরিস্তি দিয়েছে অর্থমন্ত্রক। তাতে ক্ষুদ্র কৃষক আর হকারদের জন্য কিন্তু কিছু সুবিধা ঘোষণা করা হয়েছে। গরিব উন্নয়নের কথা বলেছেন, কিন্তু আম জনতার মধ্যে যেটা খোঁচা দিচ্ছে তা হলো বিনা বন্ধকে ঋণ নিয়ে যদি কেউ শোধ না দেয় তাহলে কি হবে? 4 বছর পর আমরা কি আবার আরেকটা নীরব মোদী, আরেকটা বিজয় মালিয়া দেখব? আর সত্যি যে তরুণ উদ্যোগী ঋণ নিয়ে সৎভাবে ব্যবসা করার স্বপ্ন দেখে সে কি ঋণ পাবে? আমাদের সিস্টেম এতটা স্বচ্ছ হয়েছে কি? অরুণ জেটলি প্রায় অভিযোগ করতেন কংগ্রেস আমলে নাকি মন্ত্রীদের ফোনেই ঋণ দিয়ে দেওয়া হতো, আর প্রভাবশালী আবেদনকারীর কাগজপত্রই দেখা হতো না। সেই ফাঁক ফোকর কি বিজেপি বুঝিয়ে ফেলতে পেরেছে? জানি না। এবারে দুর্নীতি হলে কিন্তু কংগ্রেস আমলের
দিকে কিন্তু আঙুল তোলা যাবে না। আর নতুন ব্যবসা করতে আসা শিল্পোদ্যোগীদের স্বার্থ রক্ষায় কেন্দ্র কি করে তা দেখার আগ্রহ কিন্তু আমাদের থাকবেই। শিল্পমহল কি চায় দেখে নিন সেটা। आप अपने व्यवसाय, अपने उद्योग में अपने साथ काम करे लोगों के प्रति संवेदना रखें, किसी को नौकरी से न निकालें। দেশকে চেনেন, দেশবাসীকে চেনেন, দেশের শিল্পপতিদেরও চেনেন প্রধানমন্ত্রী। তিনি যে মিথ্যে আশঙ্কা করেননি তার প্রমাণ মিলেছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে শ্রম আইন শিথিল করার দাবি জানিয়েছে শিল্পমহল। লকডাউনের পর শিল্পের গাড়ি ছোটাতে হলে কাজের সময় বাড়াতে হবে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারের কাছে এই দাবি করেছেন শিল্পপতিরা। কাজের সময় 8 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা করার দাবি করেন শিল্পপতিরা। অর্থাৎ দিনে 4টি নয় 3টি শিফটে কাজ করার দাবি করেছে শিল্পমহল। লকডাউনে ন্যূনতম হাজিরা 33% থেকে বাড়িয়ে 50% করার দাবি করা হয়েছে। কোন শ্রমিক যদি 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করে তাহলে স্বাভাবিকভাবেই কম মানুষের প্রয়োজন হবে। বামপন্থী সংগঠনগুলোর আশঙ্কা এর ফলে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। এমনিতেই কোটি কোটি পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও নিষ্ঠুর হাতে কর্মী ছাঁটাই করেছে বহু সংস্থা। এই সুযোগে কেউ কেউ চাকরিও চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই মানবিকভাবে আমরা যেন কেউ কারো চাকরিটা না খাই। অনেক সংস্থা তাদের কর্মীদের বিনা বেতনের ছুটিতে পাঠিয়েছে। ওই কর্মীরা জানেন না তাদের চাকরি রয়েছে কি নেই। বিপন্ন শ্রমিকদের সহায় হতে পারে শ্রম আইন। তাই সেই শ্রম আইনের অধিকাংশ বিধিনিষেধও বাতিল করতে চায় শিল্পমহল। 3 বছরের জন্য শ্রম আইনের কয়েকটি ধারা বাতিলের দাবি জানিয়েছে শিল্পমহল। পুঁজির অভাব মেটাতে কেন্দ্রের থেকে বেল আউট প্যাকেজ চায় কোম্পানিগুলো। কেন্দ্রের কাছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট শিথিল করার দাবি পেশ করা হয়েছে। শিল্পমহল চায় লকডাউনের সময়টুকু বাণিজ্যিক ক্যালেন্ডার থেকে বাদ দেওয়া হোক। লকডাউনে বেতন বাবদ খরচ কোম্পানির সামাজিক দায় খাতে ঢোকাতে চান শিল্পপতিরা। কারখানায় সস্তায় বিদ্যুৎ ও সামাজিক সুরক্ষা খাতে খরচ কমানোর দাবিও জানানো হয়েছে। কোম্পানিগুলো চায় 3টি নয়, গোটা দেশকে 2টি জোনে ভাগ করা হোক। কন্টেনমেন্ট জোন যেমন আছে থাকুক, তার বাইরের এলাকায় চলাচল মুক্ত করে দেওয়া হোক, যাতে কর্মীরা স্বচ্ছন্দে কর্মস্থলে আর পণ্য সহজে বাজারে পৌঁছতে পারে। আর জেলাভিত্তিক যে লাল সবুজ কমলা বিভাজন আছে তা পুরোপুরি তুলে দেওয়া হোক। কেন্দ্রীয় সরকার শিল্পমহলের দাবি দেওয়ার কি জবাব দেয় তার সময় বলবে। তবে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সরকার ইতিমধ্যে অর্ডিন্যান্স নিয়ে এসেছে। তাতে শ্রম আইনের বহু ধারাই রদ করার কথা বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। গরিবের ক্রয় ক্ষমতা না বাড়ালে বাজারে চাহিদা তৈরি হবে না। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বারবার এই কথা বলছেন। আর রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনও গরিবের হাত শক্ত করার পক্ষপাতী। যদিও বিজেপি সরাসরি গরিবকে টাকা দেওয়ার পরিবর্তে পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে। শিল্পমহলকে স্বস্তি দিতে ইতিমধ্যেই শ্রমিকের অধিকার খর্ব করার পথে হেঁটেছে বিজেপি শাসিত রাজ্য। তাতে হিতে বিপরীত হয়ে যাবে না তো? সেই উদ্বেগ কিন্তু রয়েছেই। আর প্রশ্ন উঠছে, এটাই কি সঠিক পদ্ধতি? বিশ্বের অন্য কয়েকটি দেশ এই পরিস্থিতিতে কোন কোন পথে হেঁটেছে, কিভাবে হেঁটেছে, চলুন দেখে নিই। তৃতীয় দফা লকডাউন চলছে। একটু একটু করে হ্রাস আলগা করছে প্রশাসন। এরপর কি হবে? অর্থনীতির চাকা ঘোরাতে শিল্পমহল চায় আইন কানুন একটু শিথিল হোক। কয়েকটি রাজ্য সেই পথে হেঁটেওছে। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ অধিকাংশ শ্রম আইন 3 বছরের জন্য স্থগিত করেছে। কাজের সময় 8 ঘন্টা থেকে 12 ঘন্টা করার পথে হেঁটেছে গুজরাট। রাজস্থান, পাঞ্জাব, ওড়িশাও ছোটখাটো শ্রম সংস্কার করার পথে। ভারতের শ্রমিকের স্বার্থ রক্ষায় কোনো একটি আইন নেই, বরং কাজের প্রকৃতি এবং শ্রমিকের সামাজিক অবস্থা অনুযায়ী একাধিক আইন রয়েছে। ভারতে কর্মজীবী মানুষের স্বার্থ রক্ষায় 50টি কেন্দ্রীয় ও 200টি রাজ্য আইন রয়েছে। কাজের শর্ত স্থির করে ফ্যাক্টরি অ্যাক্ট, কন্ট্রাক্ট লেবার অ্যাক্ট এবং শপস অ্যান্ড কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। ভাতা এবং পারিশ্রমিক স্থির করতে রয়েছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এবং পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট। সামাজিক সুরক্ষা নিশ্চিত করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট, ওয়ার্কমেন্স কম্পেনসেশন অ্যাক্ট এবং এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট। চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। অধিকাংশ আইনই 3 বছরের জন্য মুলতবি করে দিয়েছে উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশের পদক্ষেপও সমতুল।
শ্রম আইনের সরলীকরণের দাবি দশকের পর দশক ধরে জানিয়ে আসছে শিল্পমহল, কিন্তু অর্থনীতিবিদরা মনে করেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাট যে পথে হাঁটল তাতে হিতের বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরপ্রদেশে শ্রমিকের ভাতা ও পারিশ্রমিক সংক্রান্ত আইনও মুলতুবি করা হয়েছে। এতে শ্রমিকের বেতন, টাকা, চাকরি থেকে ছাঁটাইয়ের প্রবণতা বেশি হওয়ার আশঙ্কা। গুজরাটে 12 ঘন্টা শিফট বহু শ্রমিককে উদ্বৃত্ত করতে পারে, তাতে শোষণের আশঙ্কা। যে সংস্থা খরচ কমাতে কর্মী ছাঁটাই করবে তারা নতুন করে কাউকে চাকরি দেবে না। অর্থনীতিবিদদের আশঙ্কা আইনের অনুপস্থিতিতে শিল্পায়ন ও কর্মসংস্থান হবে না, কারণ গোটা বিশ্বেই এখন মন্দা, পুঁজির জোগান নেই, বরং বেচারা শ্রমিকের পরিস্থিতি আরও দুর্বল হবে। চাকরি বাঁচাতে অনেক কঠিন ও অপমানজনক শর্ত তাকে মেনে নিতে হবে। এই পরিস্থিতিতে বিশ্বের অন্য দেশগুলি কি করছে? যারা কাজ হারাবেন তাদের প্রত্যেককে মাসে $1400 ভাতা দেবে কানাডা সরকার। ভিয়েতনাম সরকার প্রতি কাজ হারা শ্রমিককে 3 মাস $70 করে ভাতা দেবে। বাংলাদেশ সরকার কর্মহারা শ্রমিকদের জন্য $9 কোটি প্যাকেজ ঘোষণা করেছে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য বাংলাদেশে $1 কোটি 18 লক্ষ প্যাকেজ ঘোষিত। কাজ হারা শ্রমিককে 4 মাস ধরে বেতনের 80% ভাতা হিসেবে দেবে ব্রিটেন সরকার। ভারতীয় শ্রমিকদের এই সুবিধা দেওয়া সম্ভব নয়। তার প্রধান কারণ 90% শ্রমিকই অসংগঠিত ক্ষেত্রে, তাদের বেতন থেকে ভাতা কিছুই নিয়ন্ত্রিত নয়। অর্থনীতিবিদদের একাংশ বলছেন, শ্রম আইনের সরলীকরণ করে যদি বিপুল সংখ্যক শ্রমিক সমাজকে সংগঠিত করা যায় তাহলেই একমাত্র সেই সংস্কার স্বাগত। যাতে অদক্ষ শ্রমিককে প্রশিক্ষিত করা যায় সেই সংস্কার শ্রেয়, কিন্তু কোটি কোটি কর্মনাশ ঘটায় এমন সংস্কারে হিতে বিপরীত হবে। তাতে অর্থনীতি এগোবে তো নাই, বরং আরো বেশি সংখ্যক মানুষ ক্রয় ক্ষমতা হারাবেন, বাজার নষ্ট হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রতিবাদ এসেছে সংঘ পরিবারের অন্দর থেকেই। আরএসএস এর শ্রমিক সংগঠন বিএমএস, তার সভাপতি CK সাজি নারায়ণ, তিনি তো কেন্দ্রীয় সিদ্ধান্তকে রীতিমতো তুলোধনা করেছেন, আগামী দিনের জন্য উদ্বেগও প্রকাশ করেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেবা করার ঘোষিত কর্মসূচি সহ বিশাল এক হিন্দু জাতীয়তাবাদী সংগঠন, যার ছাতার তলায় বহু দল, বহু মিশন, বহু কর্মসূচি, বহু সংগঠন। আরএসএস এর রাজনৈতিক দল বিজেপি, আর আরএসএস পরিচালিত শ্রমিক সংগঠন হল ভারত মজদুর সংঘ, সংক্ষেপে বিএমএস। সদস্য সংখ্যার নিরিখে ভারতের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন, অর্থাৎ বিজেপি এবং বিএমএস দুই সংগঠনই আরএসএস এর সন্তান। আরএসএস পরিবারে ভাই ভাইয়ের সমালোচনা করছে এমনটা ভাবা দুঃসাধ্য, কিন্তু উত্তর ও মধ্যপ্রদেশে শ্রম আইন সংস্কার নিয়ে তাই ঘটেছে। যোগী সরকারের কড়া সমালোচনা করেছেন বিএমএস অধ্যক্ষ CK সাজি নারায়ণন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শ্রম আইন মুলতবি করে দুই রাজ্য জঙ্গলের নিয়ম চালু করেছে। আইন না থাকায় সরকারের কোনো ভূমিকাই রইল না। মালিক ও শ্রমিক দুই পক্ষ এবার পেশির জোরে নিজেদের সমস্যার মীমাংসা করে নেবে। শ্রম আইনের সরলীকরণের প্রয়োজনই বা কি? বিজেপির বাণিজ্যিক শাখার বিপরীতে হেঁটে প্রশ্ন তুলেছে সংঘের শ্রমিক সংগঠন। সতর্ক করে দিয়েছেন, শ্রমিকের অধিকার ছিনিয়ে নিলে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের রোষানলেও পড়তে পারে ভারত। শ্রম আইন সংস্কারের এই প্রবণতাকেই মহামারী বলেছেন বিএমএস প্রধান। এই শ্রম আইন সংস্কার একটি নতুন মহামারী। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে এটা অন্য রাজ্যেও ছড়িয়ে পড়তে পারে। এই মহামারী সম্ভবত করোনার থেকেও ভয়াবহ। করোনার মতোই এই আইন সংস্কারের রোগটাও চীন থেকেই এসেছে। ভারত মজদুর সংঘ মনে করে, শ্রমিকের অধিকার কেড়ে নিয়ে ব্যবসা বাড়ানো যাবে না। এখনো সরকারি ব্যবস্থায় যে লাল ফিতের ফাঁস রয়ে গেছে, সবার আগে তাকে সরানো দরকার। তাই শ্রম আইন নয়, সংস্কার প্রয়োজন আমলাতন্ত্রে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দেশকে বাঁচাতে গেলে বেশি করে চিকেন খেতে হবে। আচ্ছা, সরকার যদি এরকম একটা নির্দেশ দেয় তাহলে কি করবেন? কিংবা সরকার যদি বলে ফুচকা খাওয়া জাতীয় দায়িত্বের মধ্যে পড়ে, তখন ভাবছেন বাস্তব জীবনে এই ধরনের নির্দেশ কোনো সরকার দিতে পারে নাকি? কিন্তু এই করোনার বাজারে সবই সম্ভব। যেমন বেলজিয়াম সরকার তাদের নাগরিকদের বলছে বেশি করে ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে, আর ফ্রান্স সরকারের নির্দেশ শুনবেন, ফরাসি সরকার বলছে বেশি করে চিজ খান। করোনা ভাইরাসের জেরে লকডাউন চলছে ফ্রান্সে, ফলে ফ্রান্সের দুগ্ধ শিল্প সংকটের মুখে দাঁড়িয়ে।
পরিসংখ্যান বলছে আগের তুলনায় 60% পর্যন্ত বিক্রি কমে গিয়েছে। প্যান্ডেমিকের জন্য মানুষ তো ঘরবন্দি, একই সঙ্গে বন্ধ বাজারহাট, রেস্তোরাঁও। অন্যদিকে অসুস্থ হওয়ার ভয়ে চিজ কেনা বন্ধ করে দিয়েছে ফ্রান্সের আম জনতা। অবিকৃত কারি কারি চিজ নষ্ট হতে শুরু করে দিয়েছে। মানুষের বদলে ম্যাগটরা চিজ পার্টি করছে। এই অবস্থায় চিজ মেকারদের বাঁচাতে এগিয়ে এসেছে ফ্রান্স সরকার। নির্দেশ দেওয়া হয়েছে যে বেশি করে চিজ খেতে হবে। খাবারে বেশি করে চিজকে শামিল করে দেশের প্রতি দায়িত্ব পালন করতে বলেছে ফরাসি সরকার। বেশি করে চিজ খাবার জন্য ক্যাম্পেইনও শুরু করেছে বেসরকারি কোম্পানিগুলি। তাহলে কি আগামী দিনে অন্যান্য দেশের সরকারগুলিও এই ধরনের নির্দেশ দিতে পারে? ধরুন ট্রাম্প সরকার মার্কিন নাগরিকদের বেশি করে হ্যামবার্গার খেতে বলল, কিংবা হয়তো দেখা গেল ব্রিটেন সরকার নাগরিকদের বলল বেশি করে সসেজ খেতে। সংকটকালে সবই সম্ভব। যেমন নেদারল্যান্ডসের চোখ জুড়িয়ে যাওয়ার মতো এই সুন্দর টিউলিপ ফুলের বাগান যেন একা একা গুমড়ে রয়েছে, কারণ লকডাউনের কারণে এই বাগানে কেউ আসছেন না। গত বছর টিউলিপ ফুলের এই বাগান দেখতে পা রেখেছিলেন 1.5 কোটি মানুষ। নেদারল্যান্ডস সরকার প্রতি বছর 200 কোটি টিউলিপ রফতানি করে থাকে। চলতি বছর রফতানি বন্ধ। ইতিমধ্যেই ক্ষতি হয়ে গেছে 215 মিলিয়ন ইউরোর। ভারতের ছবিটাও প্রায় সমানই। রং বেরঙের টিউলিপ ফুলে ভরে গেছে কাশ্মীর এবং উত্তরাখণ্ডের টিউলিপের ক্ষেত, কিন্তু এদের দেখতেও কেউ আসছেন না। মাথায় হাত পড়েছে চাষিদের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।